16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দান। ঠিক বিকাল 4:31। নিয়াজি মাথা নিচু করে দলিলে সই করছেন। বিশ্ব মানচিত্রে জন্ম নিচ্ছে একটি নতুন দেশ, বাংলাদেশ। কিন্তু গত 54 বছর ধরে একটি বিতর্ক বা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে। কেউ বলেন এটা আসলে ভারতের বিজয়, কারণ বলেন পাকিস্তান ভারতের কাছে হেরেছে, আমাদের এখানে অর্জন কি। আবার আন্তর্জাতিক মিডিয়াতেও অনেক সময় শিরোনাম হয় ইন্দো পাক ওয়ার অফ 1971। আজকের ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে ইতিহাসের দলিল, সামরিক বাস্তবতা এবং ভূ রাজনৈতিক লেন্স দিয়ে দেখব 16 ডিসেম্বর আসলে কার বিজয় ছিল, ভারত কী পেয়েছে, পাকিস্তান কী হারিয়েছে, আর দিন শেষে বাংলাদেশ আসলে কী অর্জন করেছে। আজকের এই আলোচনাটি আপনাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন ইতিহাসের গভীরে ডুব দেই। সবার প্রতি অনুরোধ, পুরো ভিডিওটি দেখবেন। কার বিজয়, এই প্রশ্নে যাবার আগে কার পরাজয় সেটা নিশ্চিত করা যাক। পরাজয়টা নিঃসন্দেহে পাকিস্তানের, এবং সেটা শুধু সামরিক পরাজয় নয়, ছিল ভৌগোলিক, মনস্তাত্ত্বিক এবং নৈতিক পরাজয়। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে বড় লজ্জাজনক অধ্যায়ের জন্ম দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 93,000 সৈন্যসহ প্রকাশ্য আত্মসমর্পণের নজির আর দ্বিতীয়টি নেই। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট পড়লে দেখা যায় পাকিস্তানি জেনারেলদের নৈতিক স্থলন কোন পর্যায়ে গিয়েছিল। হামিদুর রহমান ছিলেন পাকিস্তানের চিফ জাস্টিস। তাকে প্রধান করে জুলফিকার আলী ভুট্টো এই কমিশন করে 1972 সালে। সেই পাকিস্তানের তৈরি কমিশনেই বিস্তারিত উল্লেখ ছিল যে কীভাবে পাকিস্তানি সেনাবাহিনী দুর্নীতির সাথে যুক্ত হয়েছিল, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মদের নেশায় মাতাল থাকত সন্ধ্যার পর, এবং কিভাবে পাকিস্তান আর্মি হত্যা এবং ধর্ষণের মতো অপরাধের সাথে যুক্ত ছিল। সেই কমিশনে কয়েকজন আর্মি অফিসারকে পানিশমেন্টের সুপারিশ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি শুধু ভারতের কাছে হেরেছিল? এর উত্তর হচ্ছে পাকিস্তান হেরেছিল তার নিজের জনগণের কাছে। যে বাঙালিদের উপর ভর করে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই বাঙালিদের যখন তারা শত্রু ভাবা শুরু করলো, তখনই তাদের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বাঙালি মুসলিমদের ভোট ছাড়া পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতে পারত না। 1946 সালে সারা ভারতের মধ্যে শুধুমাত্র বাংলাতেই মুসলিম লীগ মেজরিটি পেয়েছিল, যার ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে। সে ভোট যদি মুসলিম লীগ না পেত তাহলে কোনোদিনও পাকিস্তান হতে পারত না। কিন্তু পাকিস্তান হবার পরে কি হয়েছে তা আমরা সবাই জানি, সেই বিষয়ে আর আলাপ করব না। এবারে আসি সেই ঐতিহাসিক দলিলটির দিকে। অনেকেই বলেন নিয়োজিত ভারতের জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করেছেন, তাহলে এটা ভারতের বিজয়। কিন্তু চলুন দলিলের টেক্সটটা জুম করে দেখি। দলিলে স্পষ্ট লেখা আছে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার। সেটা তার কাছে লেখা আছে টু দ্য জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ইন্ডিয়ান বাংলাদেশ ফোর্স ইন ইস্টার্ন থিয়েটার। লক্ষ্য করুন শব্দটা ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফোর্স, অর্থাৎ যৌথ বাহিনী বা মিত্র বাহিনী। হ্যাঁ, এটা সত্য যে টেবিলে জেনারেল আরোরাই সই করেছিলেন, কারণ তিনি ছিলেন যৌথ বাহিনীর কমান্ডার ইন চিফ। কিন্তু তিনি সেখানে শুধু ভারতের প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশ সরকারেরও প্রতিনিধি। আন্তর্জাতিক যুদ্ধের নিয়ম বা কনভেনশন অনুযায়ী কৌশলগত কারণে কমান্ড একজনের হাতে রাখতে হয়। কিন্তু সেই দলিলে বাংলাদেশের নাম থাকা মানেই হলো পাকিস্তান আইনিভাবে স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের সেনাবাহিনীর কাছেও তারা মাথা নত করেছে। যদিও পাকিস্তান আর্মির সব অফিসার এই বাংলাদেশ ফোর্স কথাটি নিয়ে আপত্তি করেছিল এবং তারা এই শব্দটি বাদ দিতে অনুরোধ করেছিল, কিন্তু ভারতীয় জেনারেল জ্যাকব এটা দিল্লি থেকে এসেছে এবং পরিবর্তন সম্ভব নয় বলে তাদের আবদার থামিয়ে দেয়। পাকিস্তান আর্মি জেনারেল সিদ্দিক সালেক তার বই উইটনেস টু সারেন্ডার বইতেও এই কথাগুলো উল্লেখ করেন। তাই কাগজে কলমে এই বিজয় যৌথ বাহিনীর, যেখানে বাংলাদেশ একটি সমান অংশীদার। পাকিস্তানিদের তৈরি এই কমিশনেই পাকিস্তান ভাঙার বিস্তারিত তথ্য বিবরণী তুলে ধরেছে। কিভাবে পাকিস্তান আর্মি দুর্নীতিগ্রস্ত ছিল, কিভাবে ইয়াহিয়া খান সন্ধ্যার পরে মদের নেশায় ডুবে থাকত, কিভাবে আমির আবদুল্লাহ খান নিয়াজির নৈতিক স্থলন হয়েছিল, হত্যা ধর্ষণের মতো যাবতীয় জিনিস এই হামিদুর রহমান কমিশনেই আছে। এই হামিদুর রহমান কমিশনে পাকিস্তান আর্মির কিছু অফিসারকে শাস্তি দেওয়ার অনুরোধ করা হয়েছিল, যদিও পরবর্তীতে পাকিস্তান সরকার সে শাস্তিটার দেয়নি। এখন একটা সত্যের মুখোমুখি হওয়া যাক। ধরুন পাকিস্তান পরাজিত হলো না, যদি আজও দেশটা পূর্ব পাকিস্তান থাকতো আর মুক্তিযোদ্ধারা পরাজিত হতো, তাহলে কি হতো?
সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হতো পাকিস্তান আর্মিতে থাকা বাঙালি সৈনিক ও অফিসারদের। মুক্তিযুদ্ধে মোট 12 থেকে 15 হাজার বাঙালি সৈনিক ও অফিসার যোগ দিয়েছিল। আসল যুদ্ধটাই হয়েছিল বাঙালি সৈনিকদের সাথে পাকিস্তান আর্মির। পাকিস্তানি জেনারেল খাদিম হোসেন রাজা তার বইতে বাঙালি সৈনিকদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ধরেছিল। খাদিম হোসেন রাজাই সেই লোক যিনি 25শে মার্চের অপারেশন সার্চলাইটের মূল পরিকল্পনা করেছিল। তার মতে তার পরিকল্পনার সবচেয়ে বড় টার্গেট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর হেডকোয়ার্টার পিলখানা এবং পুলিশ হেডকোয়ার্টার রাজারবাদ পুলিশ লাইন। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা তার সাইড পরিকল্পনা ছিল। মূল ফোকাস ছিল বাঙালি সৈনিক, বাঙালি পুলিশ। উক্ত ভদ্রলোক 1969 সালে পূর্ব পাকিস্তানে আসেন এবং আসার কয়েক মাস পরেই অনুরোধ করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে যেন ভেঙে ফেলা হয় এবং আর্মিতে থাকা বাঙালি সৈনিকদের সংখ্যা যেন কমানো হয়। এইসব কথা সে তার বই এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি পাকিস্তানে উল্লেখ করেছেন। 25শে মার্চের পর সারা পূর্ব পাকিস্তানে বাঙালি সৈনিকদের টার্গেট করে পাকিস্তান আর্মি হত্যাযজ্ঞ শুরু করে। বাঙালি সৈনিকদের কৌশলে নিরস্ত্র করা হয়, লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। চট্টগ্রাম, কুমিল্লা, জয়দেবপুর সহ সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে বাঙালি সেনাদের রক্তের বন্যা বয়ে দিয়েছিল। পূর্ব পাকিস্তানে অবস্থানরত প্রতিটা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর পাকিস্তানি সেনারা আক্রমণ পরিচালনা করে। কিছু রেজিমেন্টের বেশিরভাগ সৈনিককে হত্যা করা হয়। যারা বেঁচেছিল তারা পালিয়ে বেঁচেছিল এবং তারাই পরবর্তীতে মুক্তিবাহিনী গড়ে তোলে। মেজর জিয়া, খালেদ মোশাররফ, সাফায়েত জামিল, মেজর জলিল এরা সবাই মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য বিদ্রোহ করেছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। পাকিস্তান যদি যুদ্ধে জিতত তবে এই বাঙালি সৈনিকগণ একজনও বাঁচতে পারত না, তাদের পরিবার শান্তিতে থাকতে পারত না। 1 কোটি শরণার্থী যারা ভারতে পালিয়ে গিয়েছিল তারা কোনোদিন ফিরতে পারত না। এখানে আমি একটা ঘটনার বর্ণনা করতে চাই। বাঙালি সেনাদের উপর পাকিস্তানি আর্মির ভয়াবহতা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি বলবো। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেন্টারের রিক্রুট ডিপোতে ছিল 2000-এর মতো নতুন রিক্রুট করা সৈনিক। এদের বয়স 18 থেকে 19-এর মধ্যে। পাকিস্তান রাষ্ট্রকে সেবা করার জন্য এই বাঙালি তরুণেরা সেনাবাহিনীতে নাম লেখায়। 25শে মার্চের রাতে তাদের উপর 20 বেলুচ রেজিমেন্টের সৈনিকরা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। এই 18-19 বছরের তরুণেরা যখন ঘুমিয়েছিল তখন তাদের বড় ভাই পশ্চিম পাকিস্তানি সেনারা অস্ত্র হাতে তাদের উপর হত্যাযজ্ঞ শুরু করে। একটা পর্যায়ে যখন বেলুচ রেজিমেন্টের বুলেট শেষ হয়ে যায় তখন তারা বেয়নেট দিয়ে এই অল্প বয়সী তরুণদের খুন করতে শুরু করে। সারা রাত চলে এই হত্যাযজ্ঞ। সদ্য আর্মিতে জয়েন করা এই তরুণরা হয়তো কল্পনাও করেনি যে পাকিস্তানকে ভালোবেসে তারা আর্মিতে জয়েন করেছে, সে পাকিস্তান আর্মি তাদের এভাবে খুন করতে পারে। সে ভয়াল রাতে 1000-এর মতো বাঙালি তরুণ সেনা নিহত হয়। যারা পালিয়ে বেঁচেছিল তারাই পরে পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরে প্রতিশোধ নিয়েছিল। জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তানে পা রাখার সাথে সাথেই বলেছিল, আমি মানুষ চাই না, আমি মাটি চাই। অথচ এই মানুষগুলোই পাকিস্তান সৃষ্টি করেছিল। অথচ দিন শেষে সে মানুষের বদলে মাটি চাচ্ছে। এর অর্থ কী আপনারা একটু চিন্তা করুন। ভিডিওর শেষ অংশে এসে আমরা মূল হিসাবটা মেলাই। 16ই ডিসেম্বর ভারত কী পেল আর আমরা কী পেলাম? ভারতের অর্জন অবশ্যই আছে। তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে ভেঙে দুর্বল করে দিয়েছে। তারা 93,000 যুদ্ধবন্দির বিনিময়ে পাকিস্তানের সাথে সিমলা চুক্তিতে কাশ্মীরকে দ্বিপাক্ষিক বিষয় বানাতে সক্ষম হয়েছে। তাদের পূর্ব সীমান্তে একটি বন্ধু প্রতিম দেশ পেয়েছে, যার ফলে তাদের প্রতিরক্ষা খরচ কমেছে। কিন্তু ভারত কি কোনো ভূমি অর্জন করেছে? বাংলাদেশের অর্জনটা কি? বাংলাদেশের অর্জন হচ্ছে অস্তিত্ব। যাদের কথা আমি উল্লেখ করেছিলাম, যারা পাকিস্তানের বিরুদ্ধে বাধ্য হয়ে অস্ত্র ধরেছিল, যুদ্ধে না জিতলে তারা সবাই মারা পড়ত। 71-এর যুদ্ধই একমাত্র যুদ্ধ যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট ভূখণ্ড পেয়েছি। এই বিজয় আমাদের মুক্তি দিয়েছে 3টি ভিন্ন শাসন থেকে। আমরা মুক্তি পেয়েছি 190 বছরের ব্রিটিশ শাসন থেকে। আমরা মুক্ত পেয়েছি জমিদারতন্ত্রের শাসন থেকে। অনেক ক্ষেত্রে হিন্দু উচ্চবর্ণের জমিদাররা আমাদের যেভাবে অত্যাচার করতো তার হাত থেকে আমরা মুক্ত পেয়েছি। এবং চূড়ান্তভাবে আমরা মুক্তি পেয়েছি 23 বছরের পাকিস্তানি অপশাসন ও নিপীড়ন থেকে। 1952-53 की बात है। वहाँ था कि हम लोगों के लिए मशरक़ी पाकिस्तान हिजरत बेहतर थी या मगरबी पाकिस्तान। तो मैंने मगरबी पाकिस्तान की हिमायत में तकरीर की, तो उसमें हमने कहा कि भाई मशरक़ी पाकिस्तान जो है वहाँ
बिहारी महफूज नहीं रहेंगे, क्योंकि ये चारों तरफ से हिंदुस्तान से घिरा हुआ है। तो ये ज़िया खान ने कहा कि तुम सरेंडर करो, नॉट फॉर ईस्ट पाकिस्तान बट बिकॉज दे वर अफ्रेड ऑफ लूजिंग वेस्ट पाकिस्तान। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের মতে আসলে জয়টা কে পেয়েছে? যারা নিজেদের রক্ত দিয়ে পাকিস্তান গড়েছে, পাকিস্তানকে রক্ষা করেছে, তারা শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরতে বাধ্য হয়েছে। আমরা কি আসলে তাদের চেয়ে বেশি জানি? জেনারেল জিয়া, জেনারেল থারেল মোশাররফ, যারা 1965 সালে রক্ত দিয়ে পাকিস্তানকে রক্ষা করেছে, তারা কেন শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরল? তারা তো পাকিস্তানের হাই র্যাঙ্কের অফিসার ছিল। আমি প্রশ্নটা আপনাদের কাছে করি, আপনাদের কি মনে হয় জয়টা আসলে কার? ধন্যবাদ সবাইকে।